আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রোজি পারভিন, প্রভাষক, বাংলা বিভাগ। আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদেই আছো। গত ক্লাসে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের আমি কিংবদন্তির কথা বলছি কবিতার অংশবিশেষ আলোচনা করেছিলাম। আজ আমি কবিতার পরের অংশ আলোচনা করব এবং সবশেষে কবিতার মূল বিষয় সম্পর্কে তোমাদের আরেকবার বলবো। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তোমাদের গত ক্লাসে কবি পরিচিতি সম্পর্কে বলেছি। আজ আমি সে পূর্ব পাঠটি আরেকটু পুনরালোচনা করছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ 1934 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহেরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন অধ্যাপক। পরে তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসে উচ্চ পদে চাকুরি করেন। 1982 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ সরকারের পানি এবং কৃষিমন্ত্রী হিসাবে যোগদান করেন। 1984 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন। কবি রাষ্ট্রভাষা, বাংলা সাহিত্য, বাংলার স্বাধীনতা প্রভৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন। রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে কবিতা লেখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। 1979 খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। কবির বিখ্যাত কাব্যগ্রন্থ হল সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। 2001 খ্রিস্টাব্দের 19 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। কবিতাটির নাম আমি কিংবদন্তির কথা বলছি। আমরা পূর্বেই জেনেছি কিংবদন্তি অর্থ কী। কিংবদন্তি হচ্ছে জনশ্রুতি। আবহমান কাল থেকে লোক পরম্পরায় শ্রুত এবং কথিত একটি বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিচয় বহন করে। কবি এ কবিতার মধ্যে কিংবদন্তি বলতে তার পূর্বপুরুষদের বুঝিয়েছেন। কবির পূর্বপুরুষরা অনেক অত্যাচারিত হয়েছেন, শোষিত হয়েছেন। শোষকরা তাদের অনেকভাবে নির্যাতন করেছেন, তবুও কবির পূর্বপুরুষরা সংগ্রাম করে টিকে রয়েছেন। কবি এ কবিতায় তার পূর্বপুরুষদের সেই ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে আমাদের বাঙালিকে সাহসী করে তোলার চেতনাকে ব্যক্ত করেছেন। কবি এ কবিতার মধ্যে একটি লাইনকে বারবার তুলে ধরেছেন, সেটি হচ্ছে যে কবিতা পড়তে জানে না। এই যে কবিতা, আমরা সাধারণত কবিতা বলতে কি বুঝি? ছন্দবদ্ধ কয়েকটি লাইন যেটি শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। কিন্তু কবি আবু জাফর ওবায়দুল্লাহ এ কবিতার মধ্যে কবিতা বলতে বুঝিয়েছেন আমরা আমাদের জিহ্বা থেকে যেসব সত্য শব্দ উচ্চারণ করি, এটিকেই কবি কবিতা বলেছেন। কবিতা হচ্ছে মুক্তির প্রতীক। কবির মতে যে কবিতা বেশি বেশি পড়বে তার মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জেগে উঠবে। কবিতাকে মুক্তির প্রতীক হিসাবে ধরা হয়েছে। গত ক্লাসে আমি তোমাদের কবিতার প্রায় অর্ধেক পাঠ করে প্রতিটি লাইনের অর্থ বুঝিয়েছিলাম। আমি এখন এর পরবর্তী লাইন থেকে শুরু করছি। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। কবি বলেছেন যে কবিতা শুনতে না জানলে সে যুদ্ধে যেতে পারবে না, কারণ কবিতা মুক্তির প্রতীক। আমরা যত বেশি কবিতা শুনব তত বেশি আমাদের হৃদয়ের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জেগে উঠবে এবং আমরা তখন দেশকে ভালোবেসে কি করব? যুদ্ধ করতে যাব, যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহী হব। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। খেয়াল করো,
সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমরা জানি সূর্য হচ্ছে সর্বশক্তির আধার। সূর্য সর্বশক্তির আধার, অধিকার আদায় রক্ষার জন্য সর্বশক্তিকে আমাদের বুকে জমা রাখতে হবে। আর এই সর্বশক্তিকে আমরা যদি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি তাহলেই আমাদের মুক্তি অনিবার্য হবে। এই সূর্য হচ্ছে এখানে আমাদের সদা প্রজ্বলিত একটি চেতনা। সূর্য সর্বশক্তির আধার, সুতরাং সূর্যকে যদি আমরা হৃৎপিণ্ডে ধারণ করতে পারি তাহলেই কি হবে, আমাদের মুক্তি ঘটবে। কবিতা পাঠ করলেও আমাদের মুক্তি ঘটবে, কবিতা শুনলেও আমাদের মুক্তি ঘটবে। আমি কিংবদন্তির কথা বলছি। কবি এখানে আবার তার পূর্বপুরুষের কথা বলেছেন। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, কারণ কিংবদন্তি হচ্ছে এখানে কবির পূর্বপুরুষ। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। কবি বলেছেন কবির যে পূর্বপুরুষ তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবা হচ্ছে লাল রঙের জবা ফুল। কবির যে পূর্বপুরুষ তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ শোষকরা কবির পূর্বপুরুষদের অত্যাচার করেছেন, নিপীড়ন করেছেন। তাদের অত্যাচারের তীব্রতা এত ব্যাপক ছিল যে তারা যে আঘাত করতেন তখন কবির পূর্বপুরুষদের পিঠে লাল দগদগে ঘায়ের মতো হয়ে গিয়েছিল। আর কেন আঘাত করা হয়েছিল? কারণ তারা কৃতদাস ছিল। পূর্বপুরুষদের উপর যে অত্যাচার, এটা শুধুমাত্রই অত্যাচারকে বোঝানো হয়নি, এর মাধ্যমে কবি সেই শোষকদের ভীরুতা, কাপুরুষতাকে প্রকাশ করেছেন। কারণ পিঠে যখন কাউকে আঘাত করা হয় তখন আমরা বুঝতে পারি যে তারা অবশ্যই ভীরু কাপুরুষ, সেজন্য তারা পিছন থেকে আঘাত করে, কারণ সামনে থেকে আঘাত করতে হলে অনেক সাহসের দরকার হয়। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। কোনো পতিত জমি যদি আমরা আবাদ করি তাহলে কি হবে, সেখানে ফসল হবে, শস্য হবে। যদি আমরা কোনো জমি কর্ষণ করি, আবাদ করি, শস্যের সম্ভার, সেখানে অনেক শস্য হবে। সম্ভার বলতে এখানে আধিক্য, প্রাচুর্যকে বোঝানো হয়েছে, তাকে সমৃদ্ধ করবে। অর্থাৎ কোনো জমি খুব ভালোভাবে চাষাবাদ করলে সেখানে অনেক ফসল জন্মাবে। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। আমরা কোনো নদীতে যদি মাছ চাষ করি অনেক যত্ন সহকারে, তাহলে সেখানে কি হবে, অনেক মাছ উৎপাদন হবে। সেটাই হচ্ছে আমাদের জন্য একটা পুরস্কার। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। আমরা যদি গাভীর পরিচর্যা করি তাহলে কি হবে, তারা আমাদের আশীর্বাদ করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। লৌহখণ্ড, একটা লোহাকে যদি আমরা গরম করি এবং সেটাকে জ্বালাই, প্রজ্বলিত করি, জ্বালাই, গরম করতে করতে সেটাকে একদম আর জল জল করে ফেলি, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। ইস্পাতের তরবারি সশস্ত্র মানে অস্ত্রসহ, ইস্পাতের তরবারি অস্ত্রসহ, সশস্ত্র মানে অস্ত্রসহ। এখানে একথার দ্বারা বোঝানো হয়েছে যে সাহসের সঙ্গে অস্ত্র শান দেওয়ার কথা বলা হয়েছে। যে আমরা যদি একটা লোহাকে সেটাকে গরম করতে 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 দগদগে লাল করে ফেলি, তাহলে যে তরবারিটা থাকবে, ইস্পাতের যে তরবারি, সেটাও আমাদেরকে কি করবে, সশস্ত্র করবে। অর্থাৎ আমাদের সাহস, আমাদের হৃদয়ের মধ্যে সাহস তৈরি করবে। দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের কথা বলছি। এখানে কবি আমাদের কথা বলেছে, দীর্ঘদেহ পুত্রগণ, অর্থাৎ তার পূর্বপুরুষদের যে পরবর্তী যে বংশধর তাদের কথা বলেছে, আমাদের কথা বলেছেন। আমি আমার মায়ের কথা বলছি। কবি এই কবিতার মধ্যে কবিতার মূল বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্য মায়ের প্রসঙ্গ এনেছেন, ভাইয়ের প্রসঙ্গ এনেছেন, বোনের প্রসঙ্গ এনেছেন।
কবি বলেছেন, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। কবি একজন কবি, আমরা সবাই জানি, তিনি কবিতার কথা বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে আমরা আমাদের জিহ্বা থেকে যে সত্য শব্দগুলো উচ্চারণ করি সেগুলিই কবিতা। অর্থাৎ কবি লাইনটির মাধ্যমে বুঝিয়েছেন যে তিনি সকল সত্য কথাকে এখানে তুলে ধরেছেন, পূর্বের ইতিহাসকে, সত্য ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরেছেন। সহস্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। এলানের মাধ্যমে সত্য সুন্দরের জাগরণ ও জয়গানের কথা বলা হয়েছে। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। সুন্দর কোনো পুরুষ তার ভালোবাসার সুন্দর কণ্ঠের দ্বারা যে গান সেটাকে কবি কবিতা বলেছেন। অর্থাৎ তার হৃদয়ের যে আবেগ অভিব্যক্তি কবি তাকে কবিতা হিসাবে তুলে ধরেছেন, অভিহিত করেছেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমরা আমাদের জিহ্বার দ্বারা যে মুক্ত শব্দ, স্বাধীন শব্দ উচ্চারণ করি সেটাকেই কবি কবিতা বলেছেন। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। এখানে কবি রক্ত জবার মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধের কথা বলেছেন। যুদ্ধের মাধ্যমে যে আমাদের মুক্তি ঘটবে এ কথাটিকে কবি এর মাধ্যমে ব্যক্ত করেছেন। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এখানে কবি তার প্রতিবাদী চেতনাকে ব্যক্ত করেছেন যে আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো, মানে প্রতিবাদী হতে পারবো, আমরা আমাদের সত্যকে তুলে ধরতে পারবো, সেটাকে বলেছেন। আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কবি কি বলেছেন যে আমরা যে মুক্তি লাভ করব, আমরা যে স্বাধীন হব, আমরা আমাদের দেশকে যে রক্ষা করব, সে কথাটাই কবি এখানে ব্যক্ত করতে চেয়েছেন। তার পূর্বপুরুষরা যেভাবে অত্যাচারিত হয়েছেন, তারপর তারা সংগ্রাম করেছেন, টিকে রয়েছেন, আমরা কি সেভাবে স্বাধীন হতে পারবো? আমরা আমাদের মনকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে মুক্তি করতে পারবো কিনা, কবি সেই কথাকেই এখানে ব্যক্ত করেছেন। কবিতা এখানে শেষ। আমরা কবিতাটি পড়ে বুঝতে পারলাম যে আমাদের যে সত্তা, আমাদের যে অস্তিত্ব, এটাকে আমরা কি করব, স্বাধীন সত্তা হিসাবে প্রকাশ করব, এবং সেজন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি কবিতা শুনতে হবে। কারণ কবিতা হচ্ছে মুক্তির প্রতীক। আমরা যত বেশি কবিতা শুনব ততই আমাদের হৃদয়ের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জেগে উঠবে। এই জন্য কবি এই কবিতাটির মধ্যে কবিতা আর মুক্তির যে আবেগ, এ দুটোকে একত্রে শিল্পরূপ করে এখানে তুলে ধরেছেন। আর কিংবদন্তি, এটি হচ্ছে একটি ঐতিহ্যের প্রতীক। কবি এখানে অনেক চিত্রকল্প ব্যবহার করেছেন। চিত্রকল্প হচ্ছে এমন শব্দছবি যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে, কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয়ে, যা পাঠকের হৃদয়ে সংবেদনা জাগায় ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশ সূত্রে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ এ কবিতার মধ্যে আমাদের হৃদয়ের একটি নতুন চেতনা জাগ্রত করার জন্য তিনি এই কবিতাটিকে লিখেছেন। কবিতার মধ্যে কবি গদ্য ছন্দ ব্যবহার করেছেন। আমরা দেখেছি যে ইতোপূর্বে যেসব কবিতা পাঠ করেছি তাতে কোনো কোনো কবিতায় মাত্রাবৃত্ত ছন্দ, কোনো কবিতায় স্বরবৃত্ত ছন্দ, কোনো কবিতায় অক্ষরবৃত্ত ছন্দের ব্যবহার হয়েছে, কিন্তু কবি এ কবিতার মধ্যে গদ্য ছন্দ ব্যবহার করেছেন। অমিল প্রবহমান চরণ এখানে ব্যবহৃত হয়েছে। কোনো চরণের শেষে কোনো চরণের যে মাত্রাগত যে মিল সেটা নাই, এটা হচ্ছে একটি অমিল গদ্য ছন্দ। এই কবিতা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। তোমাদের পাঠ্য বইয়ের শেষে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, তোমরা সেটি দেখতে পারো।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। And your legs are up there, so brakes are with the toes. And left and right, when we're on the runway, the left and right is with the rudder. Yeah, do the left and right with this one now. But for now, you're going to use that. Yep. So throttle up nice and slowly, just past 30%, that little notch. Take off. Cabin crew seats for takeoff. Just a little bit more thrust to get us moving. So try not to keep moving it to the middle, just hold it where you want it. Start your turn. Start now. Yeah. And now get those arrows under your right leg. Lift it. Keep going, keep going. There, stop. Beautiful. So you're slightly off center, but that's okay. We can correct that when we're taking off. So I'm just applying the brakes for you. And we'll stop there. Okay. So they explain to you It's that checklist now, I guess. I've done the takeoff checklist. Okay, Well yeah. done. So hands on your throttle. And so nice and slowly up to 40%. Keep going, a little bit more. Okay, good. Just wait there, wait for the engines to catch up. Okay, engines are stable, so drop your finger on the... So keep your hand on there. Toe guys set. Keep your eyes up. And just use your legs to keep us on the... So a little bit right rudder, a little bit to the right. Okay, just a little bit. Okay. Now we're back on the center line, more or less. Not pressing the brakes, right? Good. A bit more right rudder. To the right. Just get ready, it's coming up soon. V1 and rotate. Pull up now, nice and steady. Now look down, your instrument. Up to 15 degrees, which is right there. So you see that line, 15 degrees? Keep it right there. Positive rate, just goes up. Now you see the pink lines there? They call the flight directors. Okay? Your job is to keep the white square on the flight directors. So you see that line is a little bit to the right hand side. So we just turn a little bit right till it comes back to us. The other line is a bit above us, so we pull up a little bit till we're on the line. So a little bit right, and there you go. Try and keep that like a Yeah, cross. follow Yeah? what it does. Yeah. So 175 knots, that's one. 1,000 feet, plug up. And the altitude is approaching, the little on the right side, the little pink bug, so we're just going to push down slowly. Going to stay at 2,000 feet, 100 knots, that's up, you're off. And just staying on that horizontal line there. There you go. And I'm going to speed you up to 220 knots. And we're going to start a left-hand turn. So that line is going to move to the left now. As it moves to the left, we've got to follow it. So we follow that line to the left. The other line has gone slightly up, so we have to pull up. We've got to try and stay on those two lines. It's more difficult than it seems, isn't it? Yeah. It takes practice, I guess. It takes a lot of practice, indeed. Some people get the lines confused. They do the opposite of what they're supposed to do. They get I think I did that first time. Same here. engine blades on, packs auto, landing gear up and off, flaps up, no lights up, takeoff is complete. So without the flight directors, you have to know, you have to understand everything about your speed, your altitude, your heading. With the flight director, straight up into the green line here. That's us, the triangle. That's the airport, which is just down there. So do you know all about the glide slope and the localizer? The ILS system? Okay, we'll explain that to you as we turn around, because you don't have to worry about those things too much. It'll slow us down to 200 knots. And it'll give us some flaps. That's fine. So just follow the flight director. It's going to turn left now, so you're going to follow that. So we just turn. That line will start coming back to the middle slowly. So go all the way over the A, across to the other side. Now we can see the runway ahead. You can just about see those red lights on the side. I don't know if you can make them out.
White slopes active, we'll 22,000 foot go around, gear down, 160 knots, and 50 watts, and just stay on the flight directives. Set VRAM was 5, flaps 30, speed brake is armed, and we'll do our landing checklist. Engine start switch is continuous, speed brake armed, green light, landing gear down, 3 greens, flaps 30, green lights. Landing check is complete. You see how our square is just above the horizon? That's where we want it. On the approach, we want it just above the horizon, just there. Okay? And you see the line, that line here is 5 degrees. Okay? Now, when we flare at the end, we want to pull that nose up just a little bit like that to just under 5 degrees. What we're going to do is your right hand's going to come here. Hand on there. Now, so put your right hand there. And we'll just help you with that. And what's going to happen is at 20 feet, you're going to pull the throttles down to idle, okay? All the way down. So we're just going to fly this down. Pull it down a little bit more. Minimum 200. 100. 50. 40. 30. 20, idle. 20. And we're just flaring up just there. Beautiful. Just like that. Your legs ready. Just put the rudder. That was the best landing of the day. That's lifting all the way down. Up. Right. Right rudder. Take the reverses down for us, please. Okay. And hand on the tiller or the steering, like before. Just get ready to take us off here. So we're gonna slip off on that yellow line. We're gonna use a little bit of leg, a little bit of rudder with the legs, and a bit of tiller as well. That's it. And goes back on the throttles here, pushing up just a little bit, inching it up, not too much. And we're just gonna continue on straight. Very good. Easy with the speed, just pulling that back. Slowly take it off. Now we're going to go all the way to the gate, so get that under your right leg. Slowly going down that line and to the left there, all the way there. That's it, we're going to go straight into that gate there. Keep going. You want that line under your right leg. A little bit more, keep going, a bit more to the right. More to the right. Okay. Just get it, just idle the throttles down and just roll into it. That's very good. Take the A view. So smoothly applying your brakes now with both your toes. Nice and smooth till we stop. Good, keep your toes in. Pull this lever out for us, the parking brake. Make sure you're pressing your brake fully first. Yeah, then pull that out. Pull it. That's it, and then you let go. So we have a red light, we've got the parking brake, the flaps are up, the APU has been taken. So we're going to take the engines off, okay? So you finger in engine 2 for us, pull it out, and slide it down. Keep your eye on there, and that's 20%. You can do the same with engine 1. Now it's okay. So pull it out, slide it down. Keep your finger on the seatbelt signs, don't flick it yet. Keep your eyes down here, and that's 20%. Off goes the seatbelt sign. There you go. Fuel tanks off, please. The 2 buttons there and there. And the next 2. Thank you. And we'll take off the hydraulics here and the probe. And we will take it off and the anti-collision off to the wing off as well. Congratulations, Captain. Thank you so much. Thank you for the experience. Got to say, cabin crew, disarm doors and Cross-check and report. A bit late in the piece. How was that for you? It was hard, I'd say. Yeah, But it takes a lot of practice, but it was very fun. yeah, good. The tiller is the hard thing, isn't it? The steering, but Yeah. the rest of it. But if you do it a couple of times, you get used to it, I think. Yeah. You get it. No, you did really well. The hardest thing is flying those flight directors, but once you understand how to do that, then it's plain sailing. Great stuff. Thank you. জবা হচ্ছে লাল জবা, অর্থাৎ এখানে অত্যাচারের যে ব্যাপকতা এটাকে তুলে ধরা হয়েছে। আর
রক্তজবার মতো প্রতিরোধ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধের কথা বলা হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে আমাদের মুক্তি ঘটে। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এখানে কবিতা বলতে প্রতিবাদী চেতনাকে ব্যক্ত করা হয়েছে। আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, যে তারা যে স্বাধীন লাভ করবেন, তারা যে তাদের হৃদয়ের মুক্তি ঘটাবেন, সে কথাকেই কবি এখানে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় কবিতাটি কয়েকবার পড়বে, কারণ কবিতাটি অনেক বড় এবং এর মধ্যে অনেকগুলো লাইন রয়েছে যেটা অনেক অর্থবহ এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। তোমরা বাসায় কবিতাটি ভালোভাবে পড়বে। তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।